জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের এই যে আলোচনাটা এবং আন্দালিব রহমান পার্থ যে বিষয়টার উপর আলোকপাত করলেন, আপনি কি বলবেন? না, এটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা তো খুব ক্লিয়ার। উনি উপদেষ্টা কি বলেছেন এটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে বাস্তব অবস্থাটা কি। এখন আপনি উপদেষ্টা আপনি যদি বলতে চান মোহাম্মদ আলী ক্লের মতো কত কথাই বলতে পারেন আপনি ওই যে মোহাম্মদ আলী ক্লে যখনই কোনো ফাইটে নামতো তখনই বলতো 2-3 রাউন্ডের মধ্যে আমি ওকে ফেলে দেবো, বাট এক পর্যায়ে উনি নিজেও পড়ে গেছিলেন, তাই না? তো এরকম তো আপনি যখন ফিল্ডে আছেন, আপনি কিছু করতে পারেন না পারেন, আপনি বলবেন যে আমার খুবই ভালো চলছে সব কিছু। সো সেটা আলাদা, ওই জন্যই আমরা বিতর্ক করতে চাই না। স্থানীয় সরকার নির্বাচনটাকে আপনি অ্যানালাইসিস করেন যে একটা ঐতিহাসিকভাবে একটু দেখি আমরা যে এই দেশে মানে এই যে 76 বছর বলছিলাম, ওই 76 বছরের মধ্যে এরকম একটা ঘটনা ঘটছিল। জেনারেল আইয়ুব খান যখন ক্ষমতা দখল করলেন তখন উনি কিন্তু একটা বেসিক ডেমোক্রেসি সিস্টেম চালু করলেন, কেন মানুষজন নাকি ডেমোক্রেসির জন্য উপযুক্ত ছিল না। তখন উনি ওইদিকে 40,000 এদিকে 40,000, ওই সময় আমাদের যারা সিনিয়র ছিলেন যোগ করতেন যে 80,000 ফেরেস্তা বানিয়েছে, ওরা নির্বাচন করবে এবং ওরা আইয়ুব খানকে নির্বাচিত করবে, এই জন্যই বানানো হয়েছে। তো এইটা হলো আমাদের স্থানীয় সরকার নির্বাচন কেন আগে হয় বা কেন একটা শাসক যখন তার কোনো রাজনৈতিক দল থাকে না তখন তারা কেন করতে চায়, এটা হলো আইয়ুব খান বুঝিয়ে দিয়ে গেছে। আইয়ুব খানকে ফলো করেছি আমরা। আপনি দেখেন 1977 সালে জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল, এটা জেনারেল জিয়াউর রহমান সাহেবের সময় ছিল, ওনারও কোনো রাজনৈতিক দল ছিল না, সুতরাং উনিও কিন্তু এরকম স্থানীয় সরকার নির্বাচনটা আগে করেছেন। আপনি আবার দেখবেন যে জেনারেল এরশাদের সময় 1984-85 সালে স্থানীয় নির্বাচনগুলো হয়েছিল, তো উনিও ওনার রাজনৈতিক দল ছিল না, উনি এটা নির্বাচন করেছিলেন। মানে এই ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলো কোনো সরকার তখনই করেছে যখন তারা দেখেছে যে তাদের কোনো রাজনৈতিক দল নাই, সুতরাং তাদের একটা রাজনৈতিক ফ্রন্ট করতে হবে। তো এখানে এসে যখন আমরা 24-এর গণ অভ্যুত্থানের পর একটা সরকার পেলাম, সেই সরকারের কাছে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা, একজন নোবেল লরেট এই সরকারের দায়িত্ব নিয়েছেন, সুতরাং আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন তো অন্যরকম ছিল। তখন এই সরকারের সময় যখন স্থানীয় সরকার নির্বাচনের কথাটা আসে তখন ওই যে 3টা যে উদাহরণ দিলাম সেগুলো কিন্তু মানুষ ফোটে ভেসে ওঠে, তাই না? সবাই রাজনৈতিক দলেরা এটা দেখে। এর সাথে এই আগুনে ঘি ঢালা সেই কাজটা করেছিলেন আমাদের 2জন সমন্বয়ক, এবি পার্টির সেক্রেটারি বোধহয় ছিলেন, আরও একজন ছিলেন। তারা ওই যে স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে ঢাকায় ডেকেছিলেন এবং তাদেরকে নাকি তারা পুনর্বাসিত করবেন। এটা হয়নি, বাট তারা এই আয়োজনটা করেছিলেন। সেই পুনর্বাসন মিটিংয়ে অনেক বক্তৃতা হয়েছে। ওই বক্তৃতার মাঝখানে তারা যখন পুনর্বাসনের কথা আলোচনা করছিলেন তখন এই যে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা খুব স্লোগান দিয়ে বলেছিল যে আপনারা দল করেন, আমরা আপনাদের সাথে থাকবো। তখন আপনি হ্যাঁ, তাই না? তখন আপনি এই যে 3টা ইতিহাসের প্রেক্ষাপটে বললাম, তারপরে যখন এইটা ঘটে তখন ইন্টেনশন ভেরি ক্লিয়ার। তো উনি একজন রাজনীতি করেন, উনি বুঝবেন না এটা যে আপনি ভাই কেন আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চান। সুতরাং আপনি এখন যারা স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের মধ্যে ছাত্ররা যারা নতুন দল করতে চায় তারা একটা অংশীজন, এবং জামাতে ইসলাম এবং তার সাথে আরও 2-1 থাকতে পারে তারা অংশীজন। এখন ছাত্রদেরটা বোঝা গেল তাদের নতুন দল করবে, তাদের শক্তি লাগবে। জামাতে ইসলামেরটাও বোঝা খুব কঠিন না, কারণ জামাতে ইসলামের যে রাজনৈতিক যে অবস্থান এবং তাদের যে ভোট ব্যাংক সেটা হয়তো পরিবর্তন হতে পারে, কিন্তু আমরা যদি অতীত থেকে দেখি তাহলে জামাতে ইসলামের পক্ষে নির্বাচন করে সরকার গঠন তো সম্ভবই না, এটা একটা অসম্ভব কল্পনার মতো আমার কাছে এখনও। এবং তারা হয়তো এই যে ডাবল ফিগারের সিট পাওয়া পার্লামেন্টে একটা শক্তিশালী দল হিসেবে সেটাও তাদের জন্য একটা দুরাশা হতে পারে, এবং তারাও এটা চাইতে পারেন। তো সেই ফাঁদে কেন অন্যান্য রাজনৈতিক দল পড়বে? এরপরে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, স্থানীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। আমি এখন জাতীয় নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছি না। আমি মাঝখানে এই ডিসেম্বরের আগে সে অক্টোবর বা আগস্টে বা সেপ্টেম্বরে আমি একটা স্থানীয় সরকার নির্বাচন করব, তখন তো আরও একটা ইস্যু আসতে পারে। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব অবনতি ঘটলে তখন তো অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ এই বুদ্ধি দিতে পারে, কারণ তার বুদ্ধিদাতাদের তো দেশে অভাব নেই, বলতে পারে না এইসব এত কর্মকাণ্ডের মধ্যে এত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে নির্বাচনী আর দরকার নেই। তো আপনি সেই একটা ফাঁদ মনে হতে পারে। আমি রাজনীতিবিদরা যে এটা বলছেন আমি মনে করি তারা কিন্তু এই ফাঁদটা দেখে তারা কিন্তু ঠিকমতো বিশ্লেষণ করেই বলছেন। আমি ওনার বিশ্লেষণের সাথে একদম একমত, সাথে সাথে আমাদের ইতিহাসগুলোও আছে। এই যে নতুন রাজনৈতিক দল, সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া কিংবা সরকারে থেকে আবার পদ ছেড়ে দিয়ে দলের নেতৃত্ব দেয়া, আবার কিংস পার্টি যে বিষয়টি নিয়ে এতক্ষণ আলোচনা হলো, আপনি কি বলেন? না, নতুন রাজনৈতিক দল করতে তো কোনো বাধা নেই, বরঞ্চ আমাদের যে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনের একটা জিনিস আমরা 111-এ চালু করেছি
বা আরও অতীতে চালু হয়েছে, এটা বাতিল করে দেওয়া উচিত। কেন আপনি আমাদের সংবিধান যেটা বলে যে আপনি দল করতে পারবেন, আপনি সমাবেশ করতে পারবেন, আপনার বাক স্বাধীনতা থাকবে। সুতরাং কেউ যদি কোনো 5 জন মিলেও একটা দল করতে চায়, আপনি তাকে দল করতে দেন, দল করতে কোনো অসুবিধা নেই। এবং ছাত্ররা যে রাজনৈতিক দল করবে এটা সম্ভবত এখন তো ডিক্লেয়ার করেনি। 26 তারিখে সম্ভবত বাংলাদেশে অলরেডি 50টার মতো রাজনৈতিক দল আছে, তো দে উইল বি 51তম বা 52তম রাজনৈতিক দল হবে। তো এটা ওনারা করুন, ওর কোনো অসুবিধা নেই। একটা গ্যাপও আছে, যেহেতু ওই যে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নাই, তো একটা গ্যাপ আছে যেখানে তাদের রাজনৈতিক দল করার একটা সুবিধা পাবেন। বাট আপনি এটা নিয়ে যখন আলোচনা হয় তখন ছাত্রদের বলতে শুনেছি যে বিএনপি তো একটা কিংস পার্টি, মানে বিএনপি তো ওইভাবে তৈরি হয়েছে, এটা বলে ক্ষমতা থেকে। তো এইখানে এই জিনিসটা আমি একটু পরিষ্কার করতে চাই, মানে আমার নিজের বোঝার জন্যই তুলে ধরছি যে বিএনপি গঠিত হয়েছিল তখন একটা সেনা শাসন ছিল, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না, একটা নিরপেক্ষ সরকার ছিল না, সেনা শাসন। তো ওনারা বিএনপি বা জিয়াউর রহমান সাহেব যা করেছেন বা এরশাদ সাহেব যা করেছেন সেইটা ওনারা রিপিট করবেন অন্তর্বর্তীকালীন সরকার, এটা কারো প্রত্যাশা না। সুতরাং এটা ক্লিয়ার থাকতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার নিজের থেকে কোনো দল করার ব্যাপারে কাউকে সহায়তা করবে না, কারণ তারা অন্তর্বর্তীকালীন সরকার। আর ওইটা যারা করেছেন তারা করেছেন, ওটা অতীত ইতিহাস এবং সমালোচনা আছে। বিএনপির জন্য সুবিধা হলো যে বিএনপি 1991 সালে জনগণের ভোটে একটা নির্বাচন হয়েছিল এবং নির্বাচন নিয়ে খুব কম অবজেকশন আছে আমাদের। তাহলে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রমাণ করেছে বিএনপি এখন জনগণের দল। তারা শুধু 1991 না, তারা 2001 সালে এটা প্রমাণিত হয়েছে। এবং একটা ভালো নির্বাচন হলে আমরা দেখতেই পারবো যে বিএনপির কী ধরনের শক্তি আছে বা বিএনপিকে কারা সমর্থন করেন। তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু ওই অজুহাতে অন্য কোনো দলকে সমর্থন করতে পারেন না, যেটা অলরেডি ড্যাভোসে ডক্টর ইউনূস সাহেব যখন কথা বলেছেন, আজকে উনি বলেছেন তরুণদের নেতৃত্বের ব্যাপারে ভালো, এগুলো অন্য কথা, কিন্তু ছাত্ররা রাজনৈতিক দল করবে সেই বিষয়ে তার কথাগুলো যদি আমরা পুরোপুরি অনুসরণ করি তখন মনে হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা নিজেই ছাত্রদের একটা রাজনৈতিক দল করার ব্যাপারে উৎসাহিত করছেন। এটা উনি নাও করতে পারতেন, না করলেই ভালো হতো, তাহলে আমরা আর আলোচনা করতাম না। এটা কারেক্ট না, মানে পলিটিক্যালি কারেক্ট না, কারণ উনি অন্তর্বর্তীকালে, আবার বলছি জোর দিয়ে, উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। উনি কোনো সেনা শাসনের মাধ্যমে 111-এর ফখরুদ্দিন সরকারও নয়। তারা করতে পারে, কিন্তু উনি এটা করতে পারেন, এবং ওনার কাছে আমরা প্রত্যাশা করি না, কারণ ওনার কাছে আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা অনেক বেশি, এবং ওনাকে যে আনা হয়েছে ওনার প্রতি একটা বিশ্বাস থেকে আনা হয়েছে। সুতরাং তারা করতে পারেন না, পদত্যাগ করবেন। আপনি উপদেষ্টা পরিষদে আছেন, পদত্যাগ করবেন, এটা আন্দোলন সাহেব বলেছেন, খুব ভালো কথা, আমি এটাকে স্বাগত জানাই। বাট আই হ্যাভ এ কোশ্চেন, আপনি তাহলে উপদেষ্টা পরিষদে গেলেন কেন? আপনি যে এই 6 মাস বা 7 মাস আপনি উপদেষ্টা পরিষদে কাজ করলেন, এবং এর মধ্যে আন্ডারগ্রাউন্ড, মানে আমাদের এখন প্রকাশ্য অপ্রকাশ্য রাজনীতি আছে না, যেমন আমরা ইউনিভার্সিটিগুলোতে কুয়েটে আমরা দেখছি না। তা আপনি এতদিন যে কাজ করলেন, আপনি এদের সাথে যে যোগাযোগ, ছাত্র রাজনীতি যারা দল করছে তাদের সাথে উপদেষ্টা হিসেবে যে আপনার যোগাযোগ, এই যোগাযোগ থাকাটা তো অনৈতিক হয়ে গেছে। আপনি ইমিডিয়েটলি পদত্যাগ করেন, মানে দে শুড রিজাইন ইমিডিয়েটলি, টুমরো মর্নিং, যদি দল করতেই চায়। এবং তাদের অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেওয়া উচিত নেই। যোগ দেওয়ার সময় ডিসাইড করা উচিত ছিল আমরা যারা দল করব তারা বাইরে থাকবো, এবং আমরা যারা দল করব না, আমরা যারা নিরপেক্ষ থাকবো, তারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবো। সুতরাং কারণ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আপনি যখন দলে যোগ দেবেন, এটা একটা কোশ্চেন মার্ক। হয়তো বাংলাদেশে এত বড় কোশ্চেন হবে না, তারা রিজাইন করে দেবে না, রিজাইন করে, মানে ওই তো রিজাইন করার পরে এই 6 মাস 7 মাস যে কাজ করেন, প্ল্যান রূপে করে নাই। লেটস গিভ देम বেনিফিট অফ দ্যাট। আচ্ছা ঠিক আছে, দিলেন, দেন, ধরলে তো ওরা কোথাও থাকবে। আচ্ছা তাহলে দিলে দেন, আপনি দিতে পারেন, আপনি রাজনীতিবিদ দিতে পারেন, বাট নাগরিকরা এই প্রশ্নটা স্বাভাবিকভাবে করতে পারে, করতে পারে। এই প্রশ্ন এবং আমরা অলরেডি হতে পারে, আমরা তাদেরকে স্কোপ দেই, তাহলে স্কোপ দেওয়ার জন্য তাহলে দে শুড রিজাইন টুমরো মর্নিং, তাই না? সেটা করুক তাহলে, তারা তো অলরেডি কানেক্টেড, এত শক্ত হয়ে ধরলেও তো আবার একটু আমাদের, না আমরা কাউকে আমাদের তো একটু দুর্বলতা এদের জন্য, আমারও অনেক দুর্বলতা তাদের প্রতি। এই আন্দোলনে যেটা আপনি বললেন, আপনি 15 বছর বললেন না, এই আন্দোলনে এইটা তো পরিষ্কার হতে হবে যে আপনি 15 বছর ধরে যেভাবে দায়িত্ব নিয়ে, যেভাবে রিস্ক নিয়ে কথা বলেছেন, আমরা অনেকেই এই ধরনের কথাবার্তা বলেছি। তখন একটা ফ্যাসিবাদী সরকার ছিল, আমরা জানি কি অবস্থা ছিল, কি হতো। আমরা তো 15 বছরে যে মানুষগুলো কথা বলেছে, আর আপনি এখন দেখেন, এখন যারা অনেক বড় বড় কথা বলে তারা 15 বছর কি করেছে, গাছের পাতাও কথা বলে না, তারা 15 বছর কি করেছে, 15 বছরে তাদের রোলটা তো আপনাদের কাছে রেকর্ড আছে না, 15 বছর তাদের ডেকে পাওয়া গেছে। ভাই আল্লাহ তো সবাইকে সব ধরনের মেন্টালিটি, সাহস বা সবকিছু দিয়ে পাঠায় না, এটা হতেই পারে, বাট আমরা সবাইকে এই বেনিফিট। তারপরে আমরা ওদেরকে স্বাগত জানাই, তারা দল করুন, জনগণের কাছে যান। যেটা হচ্ছে যে আপনি তো দল করার সাথে সাথেই আপনি তো
একটা ক্ষমতাসীন দল হয়ে যাবেন বা আপনি সরকার গঠন করবেন, এরকমটা নাও ঘটতে পারে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। অবশ্যই। তাই না, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আর যদি জনগণ আপনাদেরকে মনে করে যে না এরাই আমাদের ত্রাতা এবং ইউনূস সাহেবের এই সমর্থন আছে এদের প্রতি, সুতরাং আমরা তাদের পক্ষে আছি, ভালো, আমরা মেনে welcome নিব। করি। আমরা তো ভোটের আমরা মাধ্যমে, গণতন্ত্রে ভোটটা সুন্দর বিশ্বাস হতে করি, হবে, অবশ্যই। আমরা অবশ্যই মেনে নিব যে হ্যাঁ তরুণরাই দেশ চালাক।